আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার শারমিন। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই এই মুহূর্তে অনেক অনেক শুভেচ্ছা। আর এই তো পুঁইশাক রান্না করব। তো যাই হোক, এটা হচ্ছে আমার একদিনের ভিডিও। তো এটা আমি আর কি আজকে ভয়েসটা দিচ্ছি, এর জন্য আর কি আজকে বললাম। তো যাই হোক, পুঁইশাক খেতে মন চাইলো, মজাদার পুঁইশাক রান্না করেছি আজকে চিংড়ি মাছ দিয়ে। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আর এই মুহূর্তে বলে রাখি যে আমার ভিডিওটি এখন যারা দেখছেন এই মুহূর্তে, তারা অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন। লাইক দিয়ে তারপরে ভিডিওটি কন্টিনিউ করা শুরু করবেন। তাহলে কিন্তু আমার জন্য অনেক উপকার হবে। আপনাদের একটা লাইক কিন্তু আমার আরও অন্যান্য আপু ভাইয়াদের কাছে কিন্তু আমার ভিডিওটা পৌঁছে দেবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর স্প্যাম কমেন্ট কেউ করবেন না। আর হচ্ছে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর এই তো আমি এই যে পুঁইশাক রান্না করব, এর জন্য কিন্তু পেঁয়াজ রসুন যা যা লাগে সব কিছু কেটে নিয়েছি। আর চলে আসলাম এখন পুঁইশাক ধোয়ার জন্য। কাটা তো শেষ, এখন তো ধোয়ার পর্ব, ধুতে তো হবেই। আর যেহেতু বৃষ্টি ছিল ওই দিন, একটু একটু বৃষ্টি ছিল। তো যাই হোক, বৃষ্টিতে কিন্তু আসলে পুঁইশাক খাওয়াটাও কিন্তু একটা ঝামেলা, কারণ অনেক পোকামাকড় থাকে, কেঁচো থাকে। তো এর জন্য কিন্তু সুন্দর করে শাকগুলোকে বেছে বেছে নিয়ে তারপর কেটে নিলাম। আর এখন কিন্তু আমি সুন্দর করে শাকগুলোকে ধুয়ে নেব। আর এছাড়াও কিন্তু অনেক ময়লা থাকে, বালু থাকে। তো যাই হোক, সুন্দর করে ধুয়ে নিচ্ছি। তো অনেক মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর বড় ছেলেও কিন্তু অনেক পছন্দ করে পুঁইশাক চিংড়ি দিয়ে। যদিও বা অ্যালার্জি, তারপরও কিন্তু দেখা যায় যে অনেক দিন পর এরকম রান্না করলে কিন্তু পেট ভরে মন ভরে কিন্তু ভাত খাওয়া যায়। তো যাই হোক, এখন কিন্তু আমি সুন্দর করে চিংড়ি মাছটাকে ধুয়ে ধুয়ে নিচ্ছি আর কি। তো ধোয়াই ছিল, তারপরও কয়েকটা ধোয়া আর কি দিয়ে নিলাম। আর এই তো ছোট ছেলে তো আর এটা খেতে পারবে না, পুঁইশাক বেশি একটা খায় না, ও কমই খায়, অল্প একটু খাবে। তার জন্য কিন্তু আবার তেলাপিয়া মাছও রান্না করব আলু দিয়ে। তো যাই হোক, সুন্দর করে আর কি ধুয়ে নিলাম। তো বাসায় কিন্তু অনেক কাজই থাকে। আর এখন কিন্তু এই যে বেড কাভারটা কিন্তু অনেক দিন হয়ে গেছে, এখন আবার আমি বেড কাভারটা উঠিয়ে নিচ্ছি। তো বিছানার চাদরটা পাল্টিয়ে দেবো। তো সুন্দর করে আর কি বিছানাটা গুছিয়ে নেব। দেখা যায় যে বাড়িঘর যদি পরিষ্কার থাকে, বেডটা যদি সুন্দর থাকে, পরিষ্কার থাকে, মনটা কিন্তু আসলে ভালো থাকে, খুব ভালো লাগে, আসলে নিজের কাছে খুব শান্তি লাগে। তো অনেকেই আছে যে অপরিষ্কার থাকে, কারো বাসায় গেলে দেখলে মনে হয় এটা আসলে আমার কাছে খুবই ভালো লাগে না, একদমই খারাপ লাগে, অড লাগে জিনিসটা, যে আসলে আমি কি খাই সেটা কিন্তু কেউ দেখবে না। আসল কথা হচ্ছে যে আমার ঘরবাড়িটা কেমন পরিষ্কার আছে, কেমন গোছানো আছে, এটাই কিন্তু আগে দেখবে। তারপরে দেখবে যে আসলে আমি কি রান্না করেছি। এটা কিন্তু কোনো মুখ্য বিষয় না যে আমি কি রান্না করেছি, আমার হাঁড়ির খবরটা নিবে আগে, এটা কিন্তু প্রধান বিষয় না। প্রধান বিষয় হচ্ছে আপনার রুচিটা কেমন, আপনার ঘরবাড়িটা কেমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। বাড়িঘর যেমনই হোক না কেন, আসলে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ যা আছে তা দিয়েই কিন্তু সুন্দর করে গুছিয়ে নিলে কিন্তু খুব সুন্দর লাগে। এবং একজন মানুষ যখন বাহিরে থেকে ঘরে আসে, মেহমান হোক বা যে কোনো মানুষই হোক, পাড়া প্রতিবেশী হোক, তখন কিন্তু আসলে দেখলে বলে যে না, আসলে রুচিটা খুব ভালো, উনি খুব ভালো মনের, বোঝাই যায় আসলে। তো যাই হোক, আপনার কাজেই কিন্তু আপনার সবকিছু প্রকাশ পাবে। আপনার বলা লাগবে না, মানুষটা কিন্তু বুঝে নেবে যে আপনি কেমন। এতেই কিন্তু আসলে কিছুটা বোঝা যায় যে এই মানুষের রুচিটা কেমন, এই মানুষটা কেমন হতে পারে। আর এই তো এখন আমি পেঁয়াজ লাল করে নিয়েছি আর মসলা দিয়ে দিলাম, যা যা দেওয়ার তা তো দিয়েছি। আর হচ্ছে চিংড়ি মাছটা দিয়ে দিলাম, তারপরে একটু কষিয়ে নিলাম। কষানোর পরে এই যে এখন আমি শাকটা দিয়ে দিলাম। তো শাকের ডাঁটাটা কিন্তু একটু নরমই ছিল, একটু না অনেকটাই নরম ছিল। আমি মনে করেছিলাম লাল ডাঁটাটা মনে হয় একটু ছাবা ছাবা হবে, কিন্তু একদমই ছাবা ছাবা ছিল না। মুখে দেওয়ার পরে একদম সুন্দর মিশিয়ে যাচ্ছিল, মিলিয়ে যাচ্ছিল। খুবই মজা হয়েছিল। অনেকদিন পর ভাবলাম যে পুঁইশাক খাই, কারণ দেখা যায় যে মাছ মাংস খেতে খেতে কিন্তু ভালো লাগে না, আর বড় মাছ কিন্তু সবসময় ভালোও লাগে না। মাঝে মাঝে এরকম লতাপাতা খেলে কিন্তু ভালো। আর ডাক্তাররা তো বলেই যে আসলে ত্বকের জন্য, তারপরে শরীরের জন্য, যে আপনারা শাকসবজি খাবেন, বেশি করে শাকসবজি খাবেন, এতে কিন্তু রক্ত স্বল্পতার যেটা থাকে সমস্যা, সেটা কিন্তু দূর হয়ে যায়। আর আমার তো এমনিতেই রক্ত স্বল্পতার সমস্যা আছে, তারপরেও শাক খেলে দেখা যায় যে শাকের জন্য আর কি অনেক ঝামেলা হয়ে যায়। শাক রান্না করতে তো আসলে কথা না, কথা হচ্ছে যে কাটা ধোয়া বাছা করতে করতে সময় লেগে যায়, এর জন্য আর কি বেশি একটা খেতে পারি না। তো আলহামদুলিল্লাহ, তারপরও আর কি এনে রান্না করে খেয়ে নিলাম। আর এই তো শাক তো রান্না করে নিচ্ছি। দেখা যায় যে রান্না করতে করতে অনেক কথাই আসলে মনে পড়ে যায়, যে আগে কি কি করেছিলাম, ছোটবেলার কথা সেগুলো মনে পড়ে যায়। মনে চায় যে তখনকার দিনে আসলে ফিরে যাই, কিন্তু আসলে কোনোদিনই সম্ভব না। তো এটা রান্না করতে করতেও আমার ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছিল। আর এই তো আমার পুঁইশাক কিন্তু অলরেডি রান্না করা হয়ে গেছে। তো সুন্দর করে রান্না করে নিলাম। আর এই তো এখন আমি কাঁকরোলটা ভেজে নিব। সুন্দর করে ধুয়ে নিয়েছি, কাঁকরোলের মসলাটা দিয়ে দিয়েছি, হলুদ, মরিচ আর হচ্ছে লবণ।
আর এখন আমি সুন্দর করে কাঁকরোলটাকে ঝাঁকিয়ে নিচ্ছি। আমি এটা জালিতে আর কি ঝরতে দিয়েছিলাম, তো এই তো হাত দিয়ে মাখলাম না আজকে আর, তো জালি দিয়ে আর কি আমি ঝাঁকি দিয়ে নিলাম, মিশিয়ে নিলাম মশলাটা। তারপরে এই তো আমি এখন ফ্রাই প্যানে দিয়ে দিলাম। তো এই পিঠটা কিন্তু হয়ে গেছে, এর জন্য উল্টিয়ে দিচ্ছিলাম। তো সবটা কিন্তু আসলে একসাথে হয় না কাঁকরোল, দেখা যায় যে সাইডের গুলা কিন্তু লাল হয় না, হতে একটু দেরি লাগে, যেহেতু চুলার তাপটা কিন্তু মাঝখানেই বেশি, তাও আবার এটা হচ্ছে সিলিন্ডারের চুলা, এর জন্য কিন্তু চাপও কিন্তু কম। তো আস্তে আস্তে করে নিতে হচ্ছে, কিছু করার নাই। আর গ্যাসের যে সমস্যা কি বলবো, গ্যাস তো আসেই না, একদমই আসে না এখন। এখন দেখা যায় যে সকালে এটাতেই করতে হচ্ছে, তারপরে চা করতে হচ্ছে এটাতেই, তারপরে দুপুরবেলা রান্নার আয়োজনও এটাতেই করতে হচ্ছে। তারপরে দেখা যায় যে সন্ধ্যার পরে যে সবকিছু আবার গরম করব, ভাত রান্না করব, দুধ গরম করব, এগুলোও এটাতেই করতে হচ্ছে। একদমই খুব বাজে অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, এখন আমি আবার তেলাপিয়া মাছটা সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এই যে আমার কাঁকরোল ভাজা কিন্তু হয়ে গেছে ডান। দেখতেই পাচ্ছেন খুবই মজা হয়েছিল। অনেকদিন পর কিন্তু কাঁকরোল ভাজা খেলাম। এরকম ভাজাভুজি খেতে কিন্তু আসলে মজাই লাগে। দেখা যায় যে সবসময় তো ভালো লাগে না, অনেকদিন পর পর ভালো লাগে। তো খাওয়ার মধ্যেও কিন্তু আসলে ভিন্নতা আনা দরকার। আর সকালবেলা উঠেই কিন্তু চিন্তা করতে হয় যে কি রান্না করব, এই ধরনের প্যারা আর ভালো লাগছে না। কিন্তু কিছু করার নেই, আমাকেই করতে হবে, যেহেতু আমি ঘরের কর্ত্রী মানে গৃহিণী, আমাকেই তো এই ডিসিশনটা নিতে হবে যে কি রান্না করব। তো ভেবেচিন্তে আর কি সকালবেলা উঠে আর কি আমি ভাবনা চিন্তা করি, নাস্তা করার আগেই ভাবনা চিন্তা করি যে আসলে কি রান্না করব। তো সব আপুদেরই একই অবস্থা, আমি খুব এটা ভালো করেই জানি যে এটা খুব প্যারার মধ্যেই আছি আমরা আপুরা। আর এখন আমি তেলে মশলা দিয়ে দিলাম, এই তো তেলে পেঁয়াজ দিয়ে দিলাম, সরি, তারপরে এই যে মশলাটা দিয়ে দিলাম, সুন্দর করে এখন কষিয়ে নিচ্ছি। তো যাই হোক, তারপরে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আলু। আলু দিয়ে আমি টমেটো দিয়ে তেলাপিয়া মাছটা রান্না করে নিব। তো অনেকদিন পর আলু দিয়ে রান্না করছি। ওইদিন তো আমি আসলে তেলাপিয়া মাছটা আলু দিয়ে রান্না করিনি, ভুনা করেছিলাম। তো আমারও খেতে মন চেয়েছিল যে ভুনা করব, এর জন্য ভুনা করেছিলাম। তো আজকে ভাবলাম যে আলু দিয়ে রান্না করি, বাচ্চারা একটু খেতে পারবে তাহলে ভালো করে। একটু ঝোল ঝোল করে আলু দিয়ে করলে কিন্তু ভালো। আর বাচ্চাদের জন্য কিন্তু আলু দিয়েই ভালো ভুনার চাইতে। সবসময় কিন্তু ভুনা খাবার কিন্তু আসলে ভালো না। যেকোনো আসলে বাচ্চা বলতে না, বড়দের জন্য ঝোল ঝোল খাবার কিন্তু ভালো। এতে করে দেখা যায় যে কোষ্ঠকাঠিন্য যাদের সমস্যা আছে সেটা কিন্তু আসলে সমস্যা হয় না। আর এই তো এখন আমি পানি দিয়ে ঢেকে দিলাম। আর এই তো আলু কিন্তু অর্ধেকটার মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছটাকে দিয়ে দিচ্ছি সুন্দর করে। মাছের মাথাটা কিন্তু খুবই ভালো লাগে, আমার অনেক পছন্দ তেলাপিয়া মাছের মাথা। তো যাই হোক, এখন আমি এটাকে এঁটে-সেঁটে দিয়ে নেব। আর ছিল না, তারপরেও ভেবেছি যে বেশি বড় কড়াইতে রান্না করব না, ঝামেলা মনে হয়। দেখা যায় যে আলু তো বেশি না, অল্প কটাই আছে, মাছটাই একটু আর কি বড়সড় আছে। তো এটাকে আটিয়ে-সাটিয়ে নেব, ঝোলের মধ্যে ডুবে গেলে অবশ্যই ঠিক হয়ে যাবে, সেটআপ হয়ে যাবে। তো যেটা ভেবেছি সেটাই কাজ আসলে হয়ে গেছে, সেটআপ হয়ে গেছে। তো সুন্দর করেই কিন্তু রান্নাটা কমপ্লিট করতে পেরেছি আলহামদুলিল্লাহ এই কড়াইতে। তো আপনাদের কেমন লাগলো আমার রান্নাবান্না সবকিছু আপনারা অবশ্যই জানাবেন। আর রাবেয়া আপুর কথা বলি একটু। রাবেয়া আপুর কথা বলবো যে রাবেয়া আপু যে বিরিয়ানি রান্না করেছে অনেক সুন্দর হয়েছে, খুব লোভনীয় হয়েছে। তো রাবেয়া আপু, তোমাকে অনেক ধন্যবাদ আসলে এরকম ভিডিও শেয়ার করার জন্য। খুবই মজা হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ। তো আমি কোনোদিনও কিন্তু বিরিয়ানি রান্না করিনি। তো ভাবছি যে রান্না করব। তো অনেকদিন ধরেই ভাবছি যে রান্না করব, কিন্তু আসলে সাহস পাচ্ছি না। যাই হোক, তো আপুদের কাছ থেকে শিখে নিচ্ছি, রান্নাটা করে নিব। আর এটা হচ্ছে আমার গতকালকের ভিডিও, আর পুঁইশাকের ভিডিওটা হচ্ছে তার আগের দিনের ভিডিও। তো গতকালকে আমি কিন্তু এই যে ডাঁটাগুলো রেখে দিয়েছিলাম, লাগিয়ে নিয়েছি পুঁইশাকের ডাঁটা। আর এটা হচ্ছে আমার আগের একটা পুঁইশাক মরে গিয়েছিল, সেটা আবার মানে বেঁচে গেছে আরকি। তো আল্লাহর হুকুম, আসলে আল্লাহ কি না পারে। তো আলহামদুলিল্লাহ, তো এটাকে আর ফেলিনি, এটা একটু বড় হোক এটার সাথে, সাথে। আর এই তো আমি সুন্দর করে ডাঁটাগুলোকে বুনে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এই তো এখানে আমি এই যে এটাকে আমি একটা রশি দিয়ে লাগিয়ে দেব যাতে এটা নুয়ে না পড়ে, সেটাই ভাবছিলাম। তারপরে অফ ক্যামেরাতে এটাকে আমি বেঁধে দিয়েছি। আর এই যে সাফিন ছানা চলে এসেছে পানি দেওয়ার জন্য, সে সবসময় গাছে পানি দিতে চায়, তো চলে আসলো পানি দিতে। তো আজকে এই পর্যন্তই থাকলো, সবাই অবশ্যই লাইক দিয়ে দিবেন। আর এই তো সাফিনকে দেখতে পাচ্ছেন, সাফিন কিন্তু খুব আনন্দে পানি দিচ্ছে। তো যাই হোক, এখানে আমি আসলে পুঁইশাকটা খুব যত্ন নিয়ে আর কি লাগাবো, এর জন্যই ভাবছি যে সুন্দর করে লাগিয়ে নিই। তো লাগিয়ে নিলাম আর কি, দেখা যাক কতটুকু হয়, কি হয়, কীরকম হয় পুঁইশাকটা, তারপরে রান্না করে খাওয়া যাবে যদি এরকম আর কি ভালো করে হয়। তো আজকে এই পর্যন্তই থাকলো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।